নমস্কার, আমি শুভাশিস। আমাদের একটা গল্প হোক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী অবলম্বনে নিশীথে। গল্প পাঠে এবং সমগ্র পরিচালনায় আমি শুভাশিস। বিশেষ সহায়তায় দেবযানী, পোস্টার এবং সাউন্ড এফেক্ট শুভ। ডাক্তার ডাক্তার জ্বালাতন করিল। এই অর্ধেক রাত্রে চোখ বেলিয়া দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করিয়া উঠিয়া পিঠ ভাঙা চৌকিটা টানিয়া আনিয়া তাকে বসিতে দিলাম এবং উদ্বিগ্ন ভাবে তাহার মুখের দিকে চাহিলাম। করিতে দেখি তখন রাত্রি 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত নেত্রে কহিলেন, আজ রাত্রে আবার সেই রূপ উপদ্রব আরম্ভ হইয়াছে। তোমার ওষুধ কোনো কাজে লাগিল না। আমি কিঞ্চিৎ সসংকোচে বলিলাম, আপনি বোধ করি মদের মাত্রা আবার বাড়াইয়াছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হইয়া কহিলেন, ওটা তোমার ভারী ভ্রম, মদ নহে। আদ্যপান্ত বিবরণ না শুনলে তুমি আসল কারণটা অনুমান করিতে পারিবে না। কলঙ্কির মধ্যে ক্ষুদ্র টিনের ডিবায় ম্লানভাবে কেরোসিন জ্বলিতেছিল। আমি তাহা উস্কাইয়া দিলাম। একটুখানি আলো জাগিয়া উঠিল এবং অনেকখানি ধোঁয়া বাহির হইতে লাগিল। কোচাখানা গায়ের ওপর টানিয়া একখানা খবরের কাগজ পাতা প্যাক বাস্কের ওপর বসিলাম। দক্ষিণাচরণ বাবু বলিতে লাগিলেন, আমার প্রথম পক্ষে স্ত্রীর মতো এমন গৃহিণী অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, সহজেই রসাধিক্য ছিল। তাহার ওপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করিয়া অধ্যয়ন করিয়াছিলাম। তাই অবিমিশ্রিত গৃহিণীপনায় মন ভালো উঠিত না। কালিদাসের সেই শ্লোকটা মনে মনে উদয় হইত, গৃহিণী সচিব সখী মিত, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটিত না, এবং সখী ভাবে প্রণয় সম্ভাষণ করিতে গেলে তিনি হাসিয়া উড়াইয়া দিতেন। গঙ্গার ধারে স্রোতে যেমন ইন্দ্রের ঐরাবত নাকাল হইয়াছিল, তেমনি তাহার হাসি মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হইয়া ভাসিয়া যাইত। তাহার হাসিবার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হইল আমাকে সাংঘাতিক রোগে ধরিল। ওষ্ঠব্রণ হইয়া জ্বর বিকার হইল, মরিবার দাখিল হইলাম। বাঁচিবার আশা ছিল না। একদিন এমন হইল, ডাক্তার জবাব দিয়া গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী আনিয়া উপস্থিত হইল। সে গব্য ঘৃতের সহিত একটি শিকড় বাটিয়া আমাকে খাওয়াইয়া দিল। ঔষধের গুণেই হোক বা অদৃষ্ট ক্রমেই হোক, সেই যাত্রা বাঁচিয়া গেলাম। রোগের সময় আমার স্ত্রী অহর্নিশি এক মুহূর্তের জন্য বিশ্রাম করে নাই। সেই কটা দিন আমার ওই অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি লইয়া প্রাণপণ ব্যাকুলতার সহিত দ্বারে সমাগত যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করিয়াছিলেন। তার সমস্ত প্রেম, সমস্ত হৃদয়, সমস্ত যত্ন দিয়া আমার এই অযোগ্য প্রাণটাকে যেন বক্ষের শিশুর মধ্যে 2 হস্তে চাপিয়া ঢাকিয়া রাখিয়াছিলেন। না আহার ছিল না, নিদ্রা ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি তার দৃষ্টি ছিল না। যম যখন পড়া হতো ব্যাঘ্রের ন্যায় আমাকে তাহার কবল হইতে ফেলিয়া দিয়া চলিয়া গেলেন, কিন্তু যাইবার সময় আমার স্ত্রীকে একটি প্রবল থাবা মারিয়া গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল। অনতিকাল পরে এক মৃত পুত্র সন্তান প্রসব করিলেন। তারপর হইতে তাহার জটিল ব্যামোর সূত্রপাত হইল। তখন আমি তাহার সেবা আরম্ভ করিয়া দিলাম।
তাহাতে তিনি বিব্রত হইয়া উঠিলেন, বলিতে লাগলেন, না করো কি, লোকে বলিবে কি, এমন করিয়া দিনরাত্রি আমার ঘরে যাতায়াত করিও না, যেন নিজে পাখা খাইতেছি এইরূপ ভান করিয়া রাত্রে যদি তাহাকে তাহার জ্বরের সময় পাখা করিতে যাইতাম তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়িয়া যাইত। কোনোদিন যদি তার শুশ্রূষা উপলক্ষে আমার আহারের নিয়মিত সময় 10 মিনিট উত্তীর্ণ হইয়া যাইত, তবে সেও নানা প্রকার অনুনয় অনুরোধ অনুযোগের কারণ হইয়া দাঁড়াইত। স্বল্পমাত্র সেবা করিতে গেলে হিতে বিপরীত হইয়া উঠিত। তিনি বলিতেন, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো না। আমাদের সেই বড়ানগরের বাড়িটি বোধ করে তুমি দেখিয়াছ। বাড়ির সামনে বাগান এবং বাগানের সম্মুখে গঙ্গা বহিতেছে। আমাদের শোবার ঘরের নিচে দক্ষিণ দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়া ঘিরিয়া আমার স্ত্রী নিজের মনের মতো এক টুকরা বাগান বানাইয়াছিলেন। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি অত্যন্ত সাদা সিধা এবং নিতান্তই দিশি, অর্থাৎ তাহার মধ্যে গন্ধের অপেক্ষা বর্ণের বাহার, ফুলের অপেক্ষা পাতার বৈচিত্র্য ছিল না, এবং টবের মধ্যে অকিঞ্চিৎকর উদ্ভিজ্জের পার্শ্বে কাঠি অবলম্বন করিয়া কাগজে নির্মিত ল্যাটিন নামের জয়ধ্বজা উড়িত না। বেল, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধার প্রাদুর্ভাব কিছু বেশি ছিল। প্রকাণ্ড একটা বকুল গাছের তলায় সর্বদা মার্বেল পাথর দিয়া বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় তিনি নিজে দাঁড়াইয়া 2 বেলা তাহা ধুইয়া সাফ করাইয়া রাখিতেন। গ্রীষ্মকালে কাজের অবকাশে সন্ধ্যার সময় সেই তাহার বসিবার স্থান ছিল। সেইখান হইতে গঙ্গা দেখা যাইত, কিন্তু গঙ্গা হইতে কুটির পানসির বাবুরা তাহাকে দেখিতে পাইত না। অনেকদিন শয্যাগত থাকিয়া একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি কহিলেন, ঘরে বদ্ধ থাকিয়া আমার প্রাণ কেমন করিতেছে, আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসি। আমি তাহাকে বহু যত্নে ধীরে ধীরে ধরিয়া সেই বকুলতলের প্রস্তর বেতিকায় লইয়া গিয়া শয়ন করাইয়া দিলাম। আমার জানুর ওপরে তাহার মাথাটি তুলিয়া রাখিতে পারিতাম, কিন্তু সেটাকে একটা অদ্ভুত আচরণ বলিয়া গণ্য করিবেন, তাই একটি বালিশ আনিয়া তাহার মাথার তলায় রাখিলাম। 2-1টি করিয়া প্রস্ফুট বুকুল ফুল ঝরিতে লাগিল, এবং শাখান্তরাল হইতে ছায়াঙ্কিত জ্যোৎস্না তাহার শীর্ণ মুখের ওপর আসিয়া পড়িল। চারিদিক হইতে শান্ত নিস্তব্ধ সেই গন্ধপূর্ণ ছায়ান্ধকারে এক পাশে নীরবে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আমার চোখে জল আসিল। আমি ধীরে ধীরে কাছের গোড়ায় আসিয়া 2 হস্তে তাহার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলিয়া লইলাম। তিনি তাহাতে কোনো আপত্তি কহিলেন না। কিছুক্ষণ এইরূপে চুপ করিয়া বসিয়া থাকিয়া আমার হৃদয় কেমন উদ্বেলিত হইয়া উঠিল। আমি বলিলাম, তোমার ভালোবাসা আমি কোনো কালে ভুলিব না। তখন বুঝিলাম কথাটা বলিবার কোনো আবশ্যক ছিল না। আমার স্ত্রী হাসিয়া উঠিলেন। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিঞ্চিত অবিশ্বাস ছিল, এবং উহার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপে একটি কথা মাত্র না বলিয়া কেবল তাহার এই হাসি দ্বারা জানাইলেন, কোনো কালেই ভুলিবে না, যাহা কখনো সম্ভবই নয়, আমি তাহা প্রত্যাশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়ে আমি কখনো কখনো আমার স্ত্রীর প্রতি রীতিমতো প্রেমালাপ করিতে সাহস করি নাই। অসাক্ষাতে যে সকল কথা মনে উদয় হইত, তাহার সম্মুখে গেলে সেগুলা অত্যন্ত বাজে কথা বলিয়া বোধ হইত। ছাপার অক্ষরে যেসব কথা পড়িলে 2 চক্ষু বাহিয়া দরদর করিয়া জল পড়িতে থাকে, সেগুলো মুখ বলিতে গেলে কেন যে হাস্যের উদ্রেক করে, এ পর্যন্ত বুঝতে পারিলাম না।
বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু হাসির ওপরে তর্ক চলে না। কাজেই চুপ করিয়া যাইতে হইল। জ্যোৎস্না উজ্জ্বলতর হইয়া উঠিল। একটা কোকিল ক্রমাগত কু কু করিয়া ডাকিয়া অস্থির হইয়া গেল। আমি বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম, এমন জ্যোৎস্না রাতেও কি বধূ বধির হইয়া আছে? বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তার বলিল, একবার বায়ু পরিবর্তন করিয়া দেখিলে ভালো হয়। আমি স্ত্রীকে লইয়া এলাহাবাদ গেলাম। এইখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকিয়া উঠিলেন। সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে চাহিলেন। তারপর দুই হাতের মধ্যে মাথা রাখিয়া ভাবিতে লাগিলেন। আমিও চুপ করিয়া রহিলাম। কুলুঙ্গিতে কেরোসিন মিটমিট করিয়া জ্বলিতে লাগিল এবং নিস্তব্ধে মশার ভন ভন শব্দ সুস্পষ্ট হইয়া উঠিল। হঠাৎ মৌন ভঙ্গ করিয়া দক্ষিণাবাবু আবার আরম্ভ করিলেন। সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করিতে লাগলেন। অবশেষে অনেক কাল এককভাবে কাটাইয়া ডাক্তার বলিলেন, আমিও বুঝিলাম এবং আমার স্ত্রীও বুঝিলেন তাহার ব্যামো সারিবার নহে, তাহাকে চিররুগ্ন হইয়াই কাটাইতে হইবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বলিলেন, যখন যখন ব্যামো সারবে না, শীঘ্র আমায় মরিবার আশাও নাই, তখন আর কদিনই জীবন মৃত্যুকে লইয়া কাটাইবে। তুমি আরেকটা বিবাহ করো। এটা যেন কেবল একটা সুযুক্তি বা সদ বিবেচনার কথা। ইহার মধ্যে ভারী একটা মহত্ব, বীরত্ব বা অসামান্য কিছু আছে এমন ভাব তার লেশমাত্র ছিল না। এইবার আমার হাসিবার পালা ছিল। কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর সুমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়া কহিলেন, নাও না, আর বলতে হবে না। তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এই জীবনে আর কাহাকে ভালোবাসিতে আমি পারবো না। এইবার আমার হাসির পালা ছিল। কিন্তু কিন্তু আমার কি তেমন করিয়া হাসিবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের ন্যায় গম্ভীর সুমুচ্চভাবে বলিতে লাগিলাম, যতদিন এই দেহে জীবন আছে। তিনি বাধা দিয়া বলিলেন, নাও নাও, আর বলতে হবে না। তোমার কথা শুনিয়া আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করিয়া বলিলাম, এই জীবনে আর কাহাকেও ভালোবাসিতে পারিব না। শুনিয়া আমার স্ত্রী ভারী হাসিয়া উঠিলেন। তখন আমাকে ক্ষান্ত হইতে হইল। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করিয়াছি কিনা, কিন্তু এখন বুঝিতে পারিতেছি এই আরোগ্য আশাহীন সেবা কার্যে আমি মনে মনে পরিশ্রান্তই হইয়া গিয়েছিলাম। এই কার্য যে ভঙ্গ দেব এমন কল্পনাও আমার মনে ছিল না। অথচ সারা জীবন এই চির রুগ্নকে লইয়া যাপন করিতে হইবে, এই কল্পনাও আমার নিকট পীড়াজনক মনে হইয়াছিল। হায়, প্রথম যৌবনকালে যখন সম্মুখে তাকাইয়াছিলাম, তখন প্রেমের কুহকে, সুখের আশ্বাসে, সৌন্দর্যের মরীচিকায় সমস্ত ভবিষ্যৎ জীবন প্রফুল্ল দেখাইতেছিল। আজ হইতে শেষ পর্যন্ত কেবল আশাহীন সুদীর্ঘ সুতৃষ্ণ মরুভূমি। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই তিনি দেখিতে পাইয়াছিলেন। তখন জানিতাম না, কিন্তু এখন সন্দেহ মাত্র নাই যে তিনি আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝিতেন। সেই জন্যই যখন উপন্যাসের নায়ক সাজিয়া গম্ভীরভাবে তাহার নিকট কবিত্ব ফলাইতে চাইতাম, তিনি সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সহিত হাসিয়া উঠিতেন। আমার নিজের অগোচরে অন্তরের কথা ও অন্তর্যামীর ন্যায় সমস্তই জানিতেন। একথা মনে করিলে আজও লজ্জায় মরিয়া যাইতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়,
তাহার বাড়িতে আমার প্রায় নিমন্ত্রণ থাকিত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তাহার মেয়েটির সঙ্গে আমার পরিচয় করাইয়া দিলেন। মেয়েটি অবিবাহিত, তাহার বয়স 15 হইবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পান নাই বলিয়া বিবাহ দেন নাই, কিন্তু বাহিরের লোকের কাছে গুজব শুনিতাম মেয়েটি কুলের দোষ ছিল, কিন্তু তার কোনো দোষ ছিল না। যেমন সুরূপা তেমনি সুশিক্ষিতা। সেই জন্য মাঝে মাঝে একদিন তাহার সহিত নানান কথার আলোচনা করিতে করিতে আমার বাড়ি ফিরিতে রাত হইত। আমার স্ত্রীকে ওষুধ খাওয়াইবার সময় উত্তীর্ণ হইয়া যাইত। তিনি জানতেন আমি হারান ডাক্তারের বাড়ি গিয়াছি, কিন্তু বিলম্বের কারণ একদিন আমাকে জিজ্ঞাসা করেন নাই। মরুভূমির মধ্যে আরো এক মরীচিকা দেখিতে লাগিলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত চোখের সামনে কুল পরিপূর্ণ স্বচ্ছ জল টল টল ঢল ঢল করিতে লাগিল, তখন মনকে প্রাণপণে টানিয়া আর ফিরাইতে পারিলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হইয়া উঠিল। তখন প্রায় শুশ্রূষা করিবার এবং ওষুধ খাওয়াইবার নিয়ম ভঙ্গ হইতে লাগিল। হারান ডাক্তার আমায় মাঝে মাঝে বলিতেন, প্রায় যাদের রোগ আরোগ্য হইবার কোনো সম্ভাবনা নাই তাহাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বাঁচিয়া তাহাদের কোনো নিজের সুখ নাই, অন্যেরও সুখ নাই। কথাটা সাধারণভাবে বলিতে দোষ নাই, তথাপি আমার স্ত্রীকে লক্ষ্য করিয়া এমন প্রসঙ্গ উত্থাপন করা তাহার উচিত হয় নাই। কিন্তু মানুষের জীবন মৃত্যু সম্বন্ধে ডাক্তারের মন এমন অসার যে তারা ঠিক মানুষের মনের অবস্থা বুঝতে পারে না। হঠাৎ একদিন পাশের ঘর হইতে শুনিতে পাইলাম আমার স্ত্রী হারানবাবুকে বলিতেছেন, ডাক্তার কতগুলো মিথ্যা ওষুধ লইয়া ডাক্তারখানার দিনা কেন বাড়াইতেছেন? কেন আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন একটা এমন ওষুধ দাও যাতে আমার শীঘ্রই প্রাণটা বেরিয়ে যায়। ডাক্তার বললেন, ছি, এমন কথা বলিবেন না। কথাটা শুনিয়া হঠাৎ আমার বক্ষে বড় আঘাত লাগিল। ডাক্তার চলিয়া গেলে আমার স্ত্রীকে ঘরে গিয়া তাহার শয্যা প্রান্তে বসিলাম। তাহার কপালে ধীরে ধীরে হাত বুলাইয়া দিতে লাগিলাম। তিনি কহিলেন, এই ঘর বড় গরম, তুমি বাহিরে যাও। আমার তোমার বেড়াইতে যাইবার সময় হয়েছে। খানিকটা না বেড়াইয়া আসলে রাত্রি তোমার ক্ষুধা আসবে না, রাত্রি তোমার ক্ষুধা হইবে না। বেড়াইতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাহাকে বুঝাইয়াছিলাম ক্ষুধা সঞ্চারের পক্ষে খানিকটা বেড়াইয়া আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয়ই বলিতে পারি তিনি প্রতিদিন আমার এই ছলনাটুকুও বুঝিতেন। আমি নির্বোধ, মনে করিতাম তিনি নির্বোধ। এই বলিয়া দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ করতলে মাথা রাখিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন। অবশেষে আবার কহিলেন, আমাকে এক গ্লাস জল আনিয়া দাও। জল খাইয়া বলিতে লাগিলেন, একদিন ডাক্তারবাবুর কন্যা মনোরমা আমার স্ত্রীকে দেখিতে আসিবার ইচ্ছা প্রকাশ করিলেন। জানি না কি কারণে তাহার সে প্রস্তাব আমার ভালো লাগিল না, কিন্তু প্রতিবাদ করিবার কোনো হেতু ছিল না। তিনি একদিন সন্ধ্যাবেলায় আমার বাসায় আসিয়া উপস্থিত হইলেন। সেই দিন আমার স্ত্রীর বেদনা অন্য দিনের অপেক্ষা কিছু বাড়িয়া উঠিয়াছিল। যেদিন তাহার ব্যথা বাড়ে সেদিন তিনি অত্যন্ত স্থির নিস্তব্ধ হইয়া থাকেন। কেবল মাঝে মাঝে মুষ্টিবদ্ধ হইতে থাকে এবং মুখ নীল হইয়া আসে। তাহাতেই তাহার যন্ত্রণা বোঝা যায়। ঘরের কোনো সাড়া ছিল না। আমি শয্যা প্রান্তে চুপ করিয়া বসিয়াছিলাম। সেদিন আমাকে বেড়াইতে যাইতে অনুরোধ করার সামর্থ্য তাহার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময়ে আমি কাছে আছি এমন ইচ্ছা তাহার মনে মনে ছিল। চোখে লাগবে বলিয়া কেরোসিনের আলোটা দ্বারের পার্শ্বে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণার কিছু উপশমে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাইতেছিল। এমন সময় মনোরমা ঘরের প্রবেশদ্বারে দাঁড়াইলেন। বিপরীত দিক হইতে কেরোসিনের আলো আসিয়া তাহার মুখের ওপর পড়িল।
আলো আঁধরে লাগিয়া তিনি কিছুক্ষণ ঘরের কিছুই দেখিতে না পাইয়া দ্বারের নিকট দাঁড়াইয়া ইতস্তত করিতে লাগিলেন। আমার স্ত্রী চমকিয়া আমার হাত ধরিয়া জিজ্ঞাসা করিলেন, ও কি? তার সে দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখিয়া ভয় পাইয়া আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করিলেন, ও কি গো? আমার কেমন দুরবুদ্ধি হইল। প্রথমে বলিয়া ফেলিলাম আমি চিনি না। বলিবা মাত্র কে যেন আমাকে কষাঘাত করিল। পর মুহূর্তে বলিলাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে চাহিলেন, আমি তাহার মুখের দিকে চাহিতে পারিলাম না। পরক্ষণে তিনি ক্ষীণ স্বরে অভ্যাগতকে বলিলেন, আপনি আসুন। আমাকে বলিলেন, আলোটা ধরো। মনোরমা ঘরে আসিয়া বসিলেন। তাহার সহিত রোগিণীর অল্প স্বল্প আলাপ চলিতে লাগিল। এমন সময় ডাক্তারবাবু আসিয়া উপস্থিত হইলেন। তিনি তাহার ডাক্তারখানা হইতে 2 শিশি ওষুধ আনিয়াছিলেন। সেই 2 শিশি বাহির করিয়া আমার স্ত্রীকে বলিলেন, এই নীল শিশিটা মালিশ করিবার, আর এইটা খাইবার। দেখবেন 2টা বিলাইবেন না। এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করিয়া দিয়া ঔষধ 2টি শয্যা পার্শ্ববর্তী টেবিলে রাখিয়া দিলেন। বিদায় লইবার সময় ডাক্তার তাহার কন্যাকে ডাকিলেন। মনোরমা কহিলেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রী লোক কেহ নাই, ইহাকে সেবা করিবে কি? আমার স্ত্রী ব্যস্ত হইয়া উঠিলেন, বলিলেন, না, আপনি কেন কষ্ট করিবেন? পুরনো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হাসিয়া বলিলেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করিয়া আসিয়াছেন, অন্যের সেবা সহিতে পারেন না। কন্যাকে লইয়া ডাক্তার গমনের উদ্যোগ করতেছেন। এমন সময় আমার স্ত্রী বলিলেন, ডাক্তারবাবু, উনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসিয়া আছেন, ইহাকে একবার বাহিরে বেড়াইয়া লইয়া আসিতে পারেন। ডাক্তারবাবু আমাকে কহিলেন, আসুন না, আপনাকে নদীর ধার হইয়া একবার বেড়াইয়া আনি। আমি এইসব আপত্তি দেখাইয়া অনতি বিলম্বে সম্মতি হইলাম। ডাক্তারবাবু যাইবার সময় 2 শিশি ওষুধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করিয়া দিয়া গেলেন। সেই দিন ডাক্তারের বাড়িতেই আহার করিলাম। ফিরিয়া আসিতে রাত হইল। আসিয়া দেখি আমার স্ত্রী ছটফট করিতেছেন। অনুতাপে বিদ্ধ হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমার কি ব্যথা বাড়িয়াছে? তিনি উত্তর করিতে পারিলেন না। নীরবে আমার মুখের দিকে চাহিলেন। তাহার কণ্ঠ রোধ হইয়া গিয়াছে। আমি তৎক্ষণাৎ সেই রাত্রেই ডাক্তারকে ডাকিয়া আনিলাম। ডাক্তার প্রথমটা আসিয়া অনেকক্ষণ কিছুই বুঝিতে পারিলেন না। অবশেষে জিজ্ঞাসা করিলেন, এই ব্যথাটা কি বাড়িয়া উঠিয়াছে? ওষুধটা একবার মালিশ করিলে হয় না? বলিয়া শিশিটা টেবিলের কাছে লইয়া দেখিলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি ভুল করিয়া ওষুধটা খাইয়াছেন? আমার স্ত্রী ঘাড় নাড়িয়া নীরবে জানাইলেন, ডাক্তার তৎক্ষণাৎ গাড়ি করিয়া বাড়ি হইতে পাম্প আনিতে ছুটিলেন। আমি অর্ধ মূর্ছিতে ন্যায় আমার স্ত্রীর বিছানার ওপর গিয়া পড়িলাম। তখন মাতা তাহার পীড়িত শিশুকে যেমন সান্ত্বনা করে, তেমনি করিয়া তিনি আমার মাথা তাহার বক্ষের কাছে টানিয়া লইয়া 2 হস্তের স্পর্শে আমাকে তাহার মনের কথা বুঝাইতে চেষ্টা করিলেন। কেবল তাহার এই করুণ স্পর্শের দ্বারাই আমাকে বারংবার করিয়া বলিতে লাগিলেন, সুখ করিও না, ভালোই হয়েছে, তুমি সুখী হইবে। সেই মনে করিয়া আমিও সুখে মরিলাম। ডাক্তার যখন ফিরিলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণাও অবসান হইয়াছে। দক্ষিণাচরণ বাবু আরেকবার জল খাইয়া বলিলেন,
বড় গরম বলিয়া দ্রুত বাহির হইয়া বার কয়েক বারান্দায় পায়ে চড়ি করিয়া বসিলেন। বেশ বোঝা গেল তিনি বলিতে চাহেন না, কিন্তু আমি যেন জাদু করিয়া তাহার নিকট হইতে কথা কাড়িয়া লইতেছি। তিনি আরম্ভ করিলেন, মনোরমাকে বিবাহ করিয়া দেশে ফিরিলাম। মনোরমা তাহার পিতার সম্মতিক্রমে আমাকে বিবাহ করিল, কিন্তু আমি যখন তাহাকে আদরের কথা বলিতাম, প্রেমালাপ করিয়া তাহার হৃদয় অধিকার করিবার চেষ্টা করিতাম, সে হাসিত না, গম্ভীর হইয়া থাকিত। তাহার মনের কোথাও কোনোখানে কি খটকা লাগিয়া গিয়েছিল, আমি কেমন করিয়া বুঝিব। একসময় আমার মদ খাইবার নেশা অত্যন্ত বাড়িয়া উঠিল। প্রথম দিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে লইয়া আমাদের বরানগরের বাগানে বেড়াইতেছি। ছমছমে অন্ধকার হইয়া আসিয়াছে। পাখিদের বাসায় ডানা ঝাড়িবার একটু শব্দ নাই, কেবল বেড়াইবার পথের ধারে ঘন ছায়াবৃত্ত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপিতেছিল। শান্তি বোধ করি তাই মনোরমা সেই বকুলতলার শুভ্র পাথরের ওপর আসিয়া নিজের দুই বাহুর ওপর মাথা রাখিয়া শয়ন করিল। আমিও কাছে আসিয়া বসিলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। এইটুকু আকাশ দেখা যাইতেছে একেবারে তারায় আচ্ছন্ন। তরু তলের ঝিল্লির ধ্বনি যেন অনন্ত গগন বক্ষচ্যুত নিঃশব্দতার নিম্ন প্রান্তে একটা শব্দের সরু পাড় বুনিয়া দিতেছে। সেদিনও বৈকালে আমি কিছু মদ খাইয়াছিলাম, মন বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন সহিয়া আসিল চোখে, তখন বনচ্ছায়াতলে বান্ডুর বর্ণে অঙ্কিত সেই শিথিল অঞ্চল শান্তকায় রমণীর আবছা ছায়া মূর্তিটি এমন মনে অনিবার্য আবেগের সঞ্চার করিল। মনে হইল ও যে একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়া ধরিতেই পারিব না। এমন সময় অন্ধকার ঝাউবনের শিকড় দেশে যেন আগুন ধরিয়া উঠিল। তাহার পর কৃষ্ণপক্ষের জীর্ণ প্রান্ত হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে মাথার ওপরকার আকাশ আরোহণ করিল। সাদা পাথরের ওপর শাড়ি পরা সেই শান্ত শয়ান রমণীর মুখের ওপর জ্যোৎস্না আসিয়া পড়িল। আমি আর থাকিতে পারিলাম না। কাছে আসিয়া দুই হাতে তাহার হাতটি তুলিয়া ধরিয়া বলিলাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না? কিন্তু তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি কোনোদিন ভুলিতে পারিব না। কথাটা বলিবা মাত্র চমকিয়া উঠিলাম। মনে পড়িল ঠিক এই কথাটা আরেকদিন আরো কাহাকেও বলিয়াছিলাম, কিন্তু এই মুহূর্তে বকুল গাছের শাখার ওপর দিয়া ঝাউ গাছের মাথার ওপর দিয়া কৃষ্ণপক্ষের পীতবর্ণ ভাঙা চাঁদের নিচ দিয়া গঙ্গার পূর্ব পার হইতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করিয়া অতি দ্রুত বেগে একটি হাসি বহিয়া গেল। সেটি মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাসি কি হাহাকার বলিতে পারি না, কিন্তু আমি তদণ্ডে পাথরের বেদির ওপর হইতে মূর্ছিত হইয়া নিচে পড়িয়া গেলাম। মূর্ছাভঙ্গে দেখিলাম আমার ঘরে বিছানায় শুইয়া আছি। স্ত্রী যেন জিজ্ঞাসা করলেন, তোমার এরকম হইল কেন? আমি কাঁপিয়া উঠিয়া বলিলাম, শুনিতে পাও নাই? সমস্ত আকাশ ভরিয়া হাহাকার একটা হাসি বহিয়া গেল। স্ত্রী হাসিয়া কহিলেন, সে বুঝি হাসি? সার বাঁধিয়া দীর্ঘ একটা পাখি উড়িয়া গেল, তাদের পাখার শব্দ শুনিয়াছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝিতে পারিলাম পাখির ঝাঁক উড়িবার শব্দই বটে। এই সময় উত্তর দেশ থেকে হংস শ্রেণী নদীর চরে চড়িবার জন্য আসিতেছে, কিন্তু সন্ধ্যা হইলে সে বিশ্বাস রাখিতে পারিতাম না। তখন মনে হইতো চারিদিকের সমস্ত অন্ধকার ভরিয়া ঘন হাসি জমা হইয়া রহিয়াছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরিয়া অন্ধকার বিদীর্ণ করিয়া ধ্বনিত হইয়া উঠিবে। অবশেষে এমন হইল, সন্ধ্যার পর মনোরমার সহিত একটা কথা বলিতেও আমার সাহস হইত না। তখন আমাদের বরানগরের বাড়ির ছাড়িয়া মনোরমাকে লইয়া বোটে করিয়া বাহির হইলাম।
অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলিয়া গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্য আকৃষ্ট হইয়া মনোরমাও যেন তাহার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেকদিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলিতে লাগিল। গঙ্গা ছাড়াইয়া খড়ে ছাড়াইয়া অবশেষে পদ্মায় আসিয়া পৌঁছিলাম। ভয়ঙ্করী পদ্মা তখন হৈমন্তের বিবর্লীন উজঙ্গিনীর মতো কৃষ নির্জীবভাবে সুদীর্ঘ শীত নিদ্রায় নিবিষ্ট ছিল। উত্তর পাড়ে জনশীর্ণ তৃণশীর্ণ দিগন্ত প্রসারিত বালির চর ধুধু পড়িতেছে এবং দক্ষিণের উচ্চ পাড়ের ওপর গ্রামের আমবাগানগুলো এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হস্তে দাঁড়াইয়া কাঁপিতেছে। পদ্মা ঘুমের ঘুরে এপাশ এপাশ করিতেছে ও বিভিন্ন তরভূমি ঝুপঝাপ করিয়া ভাঙিয়া ভাঙিয়া পড়িতেছে। এইখানে বেড়াইবার সুযোগ সুবিধা দেখিয়া বোট বাঁধিলাম। আমরা একদিন দুইজনে বেড়াইতে বেড়াইতে বহু দূরে চলিয়া গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মেলাইয়া যাইতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখিতে দেখিতে ফুটিয়া উঠিল। সেই অন্তহীন শুভ্র বালির স্বরের ওপর যখন অজস্র অবরিত জ্যোৎস্না, উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হইয়া গেল, তখন মনে হইল যেন যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুইজনে ভ্রমণ করতেছি। একটি লাল শাল মনোরমা মাথার উপর নামিয়া আমার মুখখানি বেষ্টন করিয়া তাহার শরীরটি আচ্ছন্ন করিয়া রহিয়াছে। নিস্তব্ধ তখন নিবিড় হইয়া আসিল কেবল একটু সীমাহীন দিশাহীন শুভ্রতা, এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বাহির করিয়া আমার হাতে চাপিয়া ধরিল। অত্যন্ত কাছে সে যেন তাহার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করিয়া নিতান্ত নির্ভর হইয়া দাঁড়াইল। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করিলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত্ত অবারিত অনন্ত আকাশ নহিলে কি দুটো মানুষকে কোথাও ধরে? তখন মনে হইল আমাদের ঘর নাই, দ্বার নাই, কোথাও ফিরিবার নাই। এমন করিয়া হাতে হাত ধরিয়া গম্যহীন পথে উদ্দেশ্যহীন ভাবে ভ্রমণে চন্দ্রলোকিত শূন্যতার অপর দিয়া অবারিত ভাবে চলিয়া যাইব। এইরূপে চলিতে চলিতে এক জায়গায় আসিয়া দেখিলাম, সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো হইয়াছে। পদ্মা সরিয়া যাইবার পর সেখানে জল বাঁধিয়া আছে। সেই মরু বালিকা বেষ্টিত নিস্তরঙ্গ নিঃসুপ্ত নিশ্চল জলটুকুর ওপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়িয়া আছে। সেই জায়গাটাতে আসিয়া আমরা দুইজনে দাঁড়াইলাম। মনোরমা কিভাবে আমার মুখের দিকে চাহিল, তাহার মাথার ওপর হইতে শালটা আপনি খসিয়া পড়িল। আমি তাহার সেই জ্যোৎস্না বিকশিত মুখখানি তুলিয়া ধরিয়া চুম্বন করিলাম। সেই সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে তিনবার বলিয়া উঠিল, ও কি, ও কি, ও কি? আমি চমকিয়া উঠিলাম। আমার স্ত্রীও কাঁপিয়া উঠিলেন। তিনি পরক্ষণেই আমরা দুইজনে বুঝিলাম এ শব্দ মানসিক নহে, অমানসিকও নহে, চর বিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাত্রে তাহাদের নিরাপদ নিভৃতে নিবাসের কাছে লোক সমাগম দেখিয়া উঠিয়াছে। সেই ভয়ের চমক খাইয়া আমরা দুইজনে তাড়াতাড়ি বোটে ফিরিয়া আসিলাম। রাত্রে বিছানায় আসিয়া শুইলাম। শ্রান্ত শরীরে মনোরমা অবিলম্বে ঘুমাইয়া পড়িল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়াইয়া সুষুপ্ত মনোরমার দিকে একটি দীর্ঘ শীর্ণ অতিসার আঙ্গুলি নির্দেশ করিয়া যেন আমার কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবল জিজ্ঞাসা করিতে লাগিল, ও কি, কি, ও কি, কি গো?
তাড়াতাড়ি উঠিয়া দেশলাই জ্বালাইয়া বাতি ধরাইলাম। সেই মুহূর্তে ছায়ামূর্তি মিলাইয়া গেল। আমার মশারি কাঁপাইয়া বোর তুলাইয়া আমার সমস্ত শরীর কর্মাক্ত রক্তহীন করিয়া দিয়া হা হা করিয়া একটা হাসি অন্ধকার রাত্রির মধ্যে দিয়া বাহিরে চলিয়া গেল। পদ্মা পার হইল, পদ্মার চর পার হইল, তাহার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হইয়া গেল, যেন তাহা চিরকাল ধরিয়া দেশ দেশান্তর লোক লোকান্তর পার হইয়া ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর ক্ষীণতম হইয়া অসীম সুদূরে চলিয়া যাইতেছে। ক্রমে যেন তাহা জন্ম মৃত্যুর দেশ ছাড়াইয়া গেল, ক্রমে তাহা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হইয়া আসিল। এত ক্ষীণ শব্দ কখনো শুনি নাই, কল্পনাও করি নাই। আমার মাথার মধ্যে যেন আকাশ রহিয়াছে, এবং সেই শব্দ যতই দূরে যাইতেছি কিছুতেই আমার মস্তিষ্কের সীমা ছাড়াইতে পারিতেছি না। অবশেষে যখন একান্তই অসহ্য হইয়া আসিল, তখন ভাবিলাম আলো নিভাইয়া না দিলে ঘুমাইতেই পারিব না। যেমন আলো নিভাইয়া দিলাম, শুইলাম, তখন আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আমার সেই অবরুদ্ধ স্বর আসিয়া উঠিল, আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগত ধ্বনিত হতে লাগলো, কে গো, কে কে গো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হইয়া উঠিয়া তাহার ঘণ্টার কাটা মনোরমার দিকে প্রসারিত করিয়া সেলফের ওপর থেকে তালে তালে বাজিয়া উঠিল। ওকে গো, ওকে কে গো। বলিতে বলিতে দক্ষিণাবাবু পাংশুবর্ণ হইয়া আসিলেন, তাহার কণ্ঠস্বর রুদ্ধ হইয়া আসিল। আমি তাহাকে স্পর্শ করিয়া কহিলাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করিতে করিতে নিভিয়া গেল। হঠাৎ দেখিতে পাইলাম বাহিরে আলো হইয়াছে। কাক ডাকিয়া উঠিল, দইল সৃষ্টিতে লাগিল। আমার বাড়ির সম্মুখবর্তী পথে একটা মহিষের গাড়ি ক্যাচর ক্যাচর শব্দ করিয়া জাগিয়া উঠিল। তখন দক্ষিণাবাবু মুখের ভাব একবারে বদল হইয়া গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রহিল না। রাত্রির কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলিয়া ফেলিয়াছেন, সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হইয়া উঠিলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করিয়া আকস্মাৎ উঠিয়া দ্রুত বেগে চলিয়া গেলেন। সেই দিনই অর্ধরাত্রে আবার আমার দ্বারে আসিয়া ঘা পড়িল। ডাক্তার, ডাক্তার, ডাক্তার। সমাপ্ত। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।